রেগুলার স্কুলে নেয়ার মতো করে তৈরি করতে পারে, যেন সারা জীবন তাদেরকে ওই স্পেশাল স্কুলেই কাটাতে না হয়। আমরা যতদূর দেখেছি যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অর্গানাইজেশনগুলো আপনি যেটা বলছিলেন যে একীভূত শিক্ষা, তো এই দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধীদের একসাথে শিক্ষা দেওয়ার ব্যাপারে বেশ উদ্বুদ্ধ করছে, কতটুকু সফল হচ্ছে? অনেকটাই সফল হয়েছে আগের তুলনায়, এবং আমাদের সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে রিপোর্ট আছে 2006 সালে তাদের যে অ্যানুয়াল রিপোর্ট, তার তুলনায় 2009 সালে যে রিপোর্টটা বের হয়েছে দেখা গেছে যে প্রায় ডাবল হয়েছে প্রতিবন্ধী শিশুদের সংখ্যা তাদের রেগুলার স্কুলে আসার ক্ষেত্রে। এবং এটা একটা বড় সাকসেস। একসময় দৃষ্টিভঙ্গি নেগেটিভ থাকার কারণে এই শিশুদেরকে নেয়াই হতো না, এবং তাদেরকে বলা হতো যে তোমাদের স্পেশাল স্কুলই তোমাদের স্থান, এবং যদি স্পেশাল স্কুল না থাকে সেক্ষেত্রে তাকে বাড়িতেই কাটাতে হতো। কিন্তু এখন স্কুল ওয়েলকাম করছে, শিক্ষকরা প্রশিক্ষণ পাচ্ছে, এবং সেই সাথে যখন তারা স্কুলে আসছে তাদের সাথে শিক্ষকদের বন্ধু এবং তাদের বন্ধুদের সহপাঠীদের যে ইন্টারাকশনটা হচ্ছে, এর ফলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে। আপনি যেটাকে সুবিধা বলেছেন যে আমাদের গ্রামাঞ্চলে যেহেতু স্পেশাল স্কুল নেই, সেজন্য এরকম স্পেশাল বাচ্চারা নরমাল স্কুলে পড়াশোনা করছে, এটা আসলে কতটুকু সুবিধা? মানে এর জন্য কি আসলে স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়ছে না? হ্যাঁ, স্কুলের ড্রপ আউটের একটা বড় অংশ কিন্তু প্রতিবন্ধী শিশু। এবং কিছুদিন আগেই গত 2013তেই আমরা একটা গবেষণা করেছিলাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়াগুলোতে ড্রপ আউট শিশুদের অবস্থা জানার জন্য। সেখানে আমরা দেখেছি যে 53% ড্রপ আউট চিলড্রেনের ডিসএবিলিটি আছে, অর্থাৎ অর্ধেকের বেশি ড্রপ আউট চিলড্রেনের প্রতিবন্ধিতা আছে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ এখনো আমাদের দেশে, তাদেরকে মূলধারায় নিয়ে আসা এবং তাদেরকে ধরে রাখা। তো যার ফলে বলা যায় যে এখনো আমাদের অনেক কাজ করার আছে এই এরিয়াতে। আপনি যেহেতু শিক্ষা ক্ষেত্রে কাজ করছেন, তো শিক্ষা নিয়েই বেশি প্রশ্ন আসছে, তারপরেও ছোটখাটো দুই একটা বিষয় চলে আসে। যেমন আমাদের দেশে যারা ডিসেবিলিটি নিয়ে জন্মায় কিংবা পরে একটা সময় প্রতিবন্ধিতার শিকার হয়, তাদেরকে সামাজিকভাবে খুব হেয় করা হয় এবং তারা সামাজিকভাবে রীতিমতো একটা টর্চারের ভিতর দিয়ে যায়। তো সেই সব ক্ষেত্রগুলোতে কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন বা কোনো পদক্ষেপ কি রয়েছে? হ্যাঁ, আসলে একীভূত শিক্ষার যে ধারণাটা, এটা কিন্তু শুধু স্কুল কেন্দ্রিক না। আমরা যে কার্যক্রমগুলো করি একীভূত শিক্ষা বাস্তবায়নের জন্য, সেটার মধ্যে কমিউনিটি রয়েছে, পলিসি লেভেলের যারা আছে তাদেরকে ইনভলভ করার বিষয় রয়েছে। অর্থাৎ আমরা স্কুল, কমিউনিটি, পলিসি তিনটি এরিয়া নিয়েই কাজ করি। কারণ আমরা একটা স্কুলকে ইনক্লুসিভ করলাম, কিন্তু সোসাইটি যদি ইনক্লুসিভ না হয় তাহলে কিন্তু স্কুলটা আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে না এবং চেঞ্জ আসবে না, চেঞ্জগুলো সাস্টেইন করবে না। এই জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা কমিউনিটি লেভেলেও করছি, এবং একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি আমরা মানুষকে যে যাকে আমরা আসলে প্রতিবন্ধী বলছি তার যে অ্যাবিলিটিগুলো আছে সেগুলো আমাদের আছে কিনা। স্যার, এই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে আমি একটু শুনতে চাই বিস্তারিতভাবে, তবে শেষবারের মতো আরেকটি বিরতির পর। দর্শক, আরেকটি বিরতি নেবার সময় হচ্ছে, আমরা ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন শিক্ষক ও গবেষক মোহাম্মদ তারিক আহসান। কথা বলছিলাম তার সাথে। স্যার, আপনার কাজ নিয়ে কথা হচ্ছে, এবং অসাধারণ একটি কাজ আপনারা যারা করছেন তারা অনেকখানি এগিয়েছেন, এবং আমরা নিশ্চয়ই আশা করতে পারি একটা সময় চলে আসবে যখন আমাদের দেশে এমনকি প্রত্যন্ত অঞ্চলগুলোতেও প্রতিবন্ধিতাকে আর অভিশাপ হিসেবে ধরা হবে না। একটু আপনার পাবলিকেশন গুলো সম্পর্কে জানি। সামনে একটি বই দেখতে পাচ্ছি যেখানে আপনি লিখেছেন। হ্যাঁ, এই বইটি শ্রবণ প্রতিবন্ধীদের উপরে প্রথম বাংলা বই বলা যায় আমাদের দেশে। এছাড়া আরো অনেক বই আছে, তবে এটি প্রথম আমরা রচনা করি। এটির সাথে আমার একটা স্মৃতি জড়িত আছে। আমি যখন মাস্টার্সের শেষ পর্যায়ে, তখন আমার যিনি সুপারভাইজার ছিলেন, যার কথা আমি বললাম, ডক্টর নিরাপত আনাম, তিনি আমাকে বললেন যে বাংলাদেশে বাংলা ভাষায় আসলে শ্রবণ প্রতিবন্ধীদের উপরে তেমন কোনো বই নেই, তো আমরা একটা বই লেখার কাজ শুরু করি। তো আমি আগ্রহে তখন তার সাথে কাজ শুরু করলাম, এবং 2000 সালে আমরা কাজ শুরু করি। 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো প্রায় 70% মতন কাজ আমাদের শেষ হয়েছিল ওই 1.5 বছরে, কিন্তু পুরোটা শেষ হয়নি।
এরপরে আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম এবং মাস্টার্স করতে অস্ট্রেলিয়া চলে গেলাম। তার ফলে কাজটা বন্ধ ছিল অনেকদিন এবং আমার মনের মধ্যে সবসময় একটা যাতনা ছিল যে তার অসম্পূর্ণ স্বপ্নটাকে পূরণ করতে পারিনি। তো পরবর্তীতে আমি যখন মাস্টার শেষ করে ব্যাক করলাম, তখন আমাদেরই পঞ্চম ব্যাচের এক শিক্ষার্থী তখন পাশ করে বের হয়েছে এবং সে বিভিন্ন গবেষণামূলক কাজ করছে, নাসিমা আক্তার। তাকে আমি রিকোয়েস্ট করলাম যে চলো আমরা অসম্পূর্ণ কাজটা শেষ করি এবং তার সাথে আবার কাজ শুরু করলাম। 2008-এ আবার আমি পিএইচডি করার জন্য বাইরে চলে গেলাম, আবার কিছুটা গ্যাপ হলো। 2010-এ আমি ডাটা কালেকশনে দেশে আসলাম, তখন আমরা কাজটি শেষ করলাম এবং একটা পাবলিশড রূপে প্রকাশ পেল আর কি। অনেক দীর্ঘ সময় হ্যাঁ, লেগেছে। দীর্ঘ সময় লেগেছে। ওনার মৃত্যুর প্রায় 10 বছর পরে এটা প্রকাশ হয়েছে এবং এর তারপরও মধ্যে কি কেউ প্রকাশ করেছে এই নিয়ে বই? না, এ নিয়ে আচ্ছা, আচ্ছা। প্রকাশ হয়নি আর কি। আর আরেকটি গবেষণা জার্নাল বলা যায়, এটি বাংলাদেশের থেকে একটি আন্তর্জাতিক জার্নাল প্রকাশ হয়। গত বছর থেকে এটা শুরু হয়েছে, আচ্ছা। এশিয়ান জার্নাল অফ ইনক্লুসিভ এডুকেশন। এই জার্নালটি ফাউন্ডিং এডিটর হিসেবে আমি কাজ করছি বাহ। এবং পৃথিবীর 20টি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররা এই জার্নালটির সাথে জড়িত আছেন। সেই বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের বাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় সব ফ্যাকাল্টিরা এখানে জড়িত এবং এটি বাংলাদেশকে এই বিশেষ শিক্ষা বা একীভূত শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি নতুন পরিচয় এনে দিচ্ছে এই জার্নালটি। আচ্ছা, আপনার যে বইটি আপনারা লিখেছেন যে শ্রবণ প্রতিবন্ধী কারণ প্রতিকার এবং উন্নয়ন সহায়তা, তো এই বিষয়ে আপনি বলছিলেন যে আর কেউ বই আগেও লিখেনি, এখনো বোধহয় কেউ প্রকাশ করে এইভাবে নাই। একটা পরিপূর্ণ বই লেখেনি। এর কারণ কি? একটি কারণ হতে পারে যে আসলে লেখা তো একটু ধৈর্যর কাজ এবং সময় সাপেক্ষ ব্যাপার, এটি একটা ব্যাপার। দ্বিতীয় হলো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় ব্যাপার। তেমনি আরেকটা ব্যাপার আছে যে ইন্টারন্যাশনাল পাবলিকেশনগুলোর ব্যাপারে এক্সপোজার। এই এক্সপোজারটা আমাদের দেশের মানুষের বাংলাদেশে থাকা অবস্থায় অনেকটাই কম, যার ফলে ইচ্ছা থাকলেও বিভিন্ন নামকরা লেখকের বইগুলো পড়া বা জার্নালের আর্টিকেলগুলো ডাউনলোড করা, সেই সুযোগগুলো হয় না অনেকেরই, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল এই মাস্টার্স করতে যাওয়া বা পিএইচডি করতে যাওয়ার সুবাদে। যার ফলে হয়তো এই ব্যারিয়ারগুলো কাজ করছে, অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো তথ্যগুলো সেইভাবে পাচ্ছেন না, তার ফলে লিখতে পারছেন না আর কি। আচ্ছা, আমরা অনেকক্ষণ তো আপনার কাজের প্রসঙ্গে কথা হলো, একটু আপনার ঘরের গল্প শুনি। আপনার যিনি স্ত্রী, তিনি এদেশের একজন কৃতি ক্রীড়াবিদ, তো তার সাথে আপনার পরিচয় এবং তার সম্পর্কে একটু শুনি। আচ্ছা, আমার তার ব্যাপারে আমি জানতে পারি আমার যখন কর্মজীবন শুরু হয় সেই সময়টাতে আমি যে কাজটি প্রথম শুরু করি, অর্থাৎ বাংলাদেশের নারী প্রতিবন্ধীদের পরিস্থিতি বিশ্লেষণের যে গবেষণাটি চলছিল, তখন সেখানে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কেস স্টাডি কালেকশনের ব্যাপার ছিল। তো তখন আমার ওয়াইফ দ্যুতি সঞ্চয়িতা, সে বাংলাদেশে লন টেনিসে বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই সাথে আন্তর্জাতিক অনেক টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। তার ব্যাপারে একটা কেস স্টাডি কালেক্ট করি এবং তখন তার ব্যাপারে আমি জানি এবং তার সাফল্যগুলো আমাকে তার প্রতি আকৃষ্ট করে আর কি। এবং পরবর্তীতে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনারেও তার সাথে আমার কথাবার্তা হয় এবং তার শ্রবণ প্রতিবন্ধিতাকে বলা হয় প্রোফাউন্ড লেভেলের হিয়ারিং লস, অর্থাৎ 107 ডেসিবলের সব সাউন্ড দিলেও সে কিন্তু হিয়ারিং এইড ছাড়া শুনতে পাবে না, এরকম পর্যায়ে। কিন্তু তার আর্লি আইডেন্টিফিকেশন হয়েছিল, অর্থাৎ কম বয়সেই তাকে তার শ্রবণ প্রতিবন্ধিতা ধরা পড়েছে এবং তারপরে তাকে সঠিক হিয়ারিং এইডটা দেয়া গিয়েছে এবং সেই সাথে তার মা বাবা বাংলাদেশে এবং দেশের বাইরে যেখানে যে ধরনের স্পিচ থেরাপির ব্যবস্থা আছে সেই কৌশলগুলো নিজেরা জেনে নিয়ে বাড়িতে চর্চা করেছেন, যার ফলে তার কিন্তু এই প্রোফাউন্ড হিয়ারিং লস থাকা সত্ত্বেও তার বাংলা ভাষায় ফ্লুয়েন্টলি সে কথা বলতে পারে এবং যার ফলে সে রেগুলার স্কুলেও পড়ালেখা করতে পেরেছে এবং সেই সাথে ক্রীড়া ক্ষেত্রে তো সে সাফল্য এনেছে। আপনার কাজের ক্ষেত্রে তার ভূমিকা কি? আমার কাজের চাপে আর 10টি ওয়াইফের মতন সেও মাঝে মাঝে আমাকে মিস করে, এটি তো আছেই, কিন্তু
উৎসাহ সে সবসময় দেয়। বিশেষ করে যেহেতু সে নিজেও একজন প্রতিবন্ধী নারী, সে জানে যে যে ছেলে মেয়েরা তার মতন সুযোগ পায় না তাদের জীবনের কষ্টগুলো কি, এবং তার অনেক বন্ধু বা বান্ধবী আছে যাদের জীবনে তার মতন সাফল্য আসেনি। তো এই জন্য সে সবসময় চায় যে না, আমার কাজের মাধ্যমে আরো অনেক মানুষের জন্য জীবনের সুযোগগুলো সৃষ্টি হয় যাতে। বাহ। আপনার টুইন বোধহয় বেবি আছে? জি, আমার টুইন বেবি, একটা ছেলে একটা মেয়ে। বাহ, 19 তারা মাস কতটুকু বয়স। বড়? 19 মাস মাত্র। বয়স, হ্যাঁ। আচ্ছা, তারা ভবিষ্যতে কি হবে, আপনার কোনো স্বপ্ন আছে নাকি? না, তারা তাদের বড় হয়ে যা তাদের হতে চায়? স্বপ্ন তাদেরকেই দেখতে বলবো। আমার মা বাবা যেমন আমাকে সুযোগ করে দিয়েছিল যে আমার স্বপ্ন যেন আমি তৈরি করি, তাদেরকেও আমি সেই স্বপ্ন ধরার সুযোগ তৈরি করে দিব। এবং তবে ভালো মানুষ হওয়ার যে বৈশিষ্ট্য সেটা যেন সবসময় তারা মেনটেন করে, এটা আমি চাইবো। চমৎকার। আচ্ছা, কাজের এই ব্যস্ততার বাইরে কখনো কি অবসর মেলে? হ্যাঁ, অবসর মাঝে মাঝে মেলে। বিশেষ করে যখন আমি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়েছিলাম, সেই সময়টা বলা যায় যে একটা বড় সময় ছিল, পড়ালেখার বাইরে আর কোনো কাজ ছিল না। আচ্ছা, যার ফলে তখন একটা অফুরন্ত অবসর পেয়েছিলাম আমরা। তখন কি করেছেন? বিভিন্ন যেহেতু আমার উচ্চশিক্ষাটা অস্ট্রেলিয়ায় হয়েছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, বেরিয়েছি, বিভিন্ন কমিউনিটির সাথে মিশেছি, ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনিটির সাথে এক্সপেরিয়েন্স হয়েছে, সেই সাথে বিভিন্ন দেশেও বেড়াতে গিয়েছি, যেটা আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা। বাহ। একটু ভবিষ্যৎ পরিকল্পনার দিকে আসি। যে কাজ করছেন সেটার তো অনেক বিস্তৃত জায়গা রয়েছে বাংলাদেশে এখনো কাজ করার মতো। ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা করেছেন? ভবিষ্যতে আমি চাই যে বাংলাদেশ যেন এই একীভূত শিক্ষা বিষয়ে একটি রোল মডেলে পরিণত হয় পৃথিবীতে। সেই স্বপ্নটা আমি সবসময় দেখি। এবং বাংলাদেশ, আমি বলতে পারি যে আমাদের সাউথ এশিয়ার মধ্যে অলরেডি বাংলাদেশ খুব ভালো পজিশনে আছে ইনক্লুসিভ এডুকেশন বাস্তবায়নের ক্ষেত্রে। এবং এটা যেন সারা পৃথিবীতেই আমরা আমাদের অনেক বাধা সত্ত্বেও আমরা যে সাফল্যগুলো পাচ্ছি, এটা ধরে রেখে যেন সব শিশুদের একটা মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে পারি, এটাই আমার স্বপ্ন। আপনি তো এখন শ্রবণ প্রতিবন্ধী বিষয়ে একজন স্পেশালিস্ট। অন্যান্য প্রতিবন্ধী বিষয়গুলোর উপর স্পেশালিস্ট হবার কোনো পরিকল্পনা আছে? সেটা দৃষ্টি প্রতিবন্ধী হোক, বা সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং এটা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যেমন প্রয়োজন, তেমনি আমাদের দেশের বিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন তাদেরও দরকার। কারণ আমরা প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের শিক্ষক স্কুলে যদি দিতে যাই, তাহলে আমাদের যে স্কুলের সংখ্যা, সেই সংখ্যা দিয়ে আমরা কভার করতে পারবো না, দীর্ঘ সময় লাগবে। এই জন্য একজন শিক্ষকই যাতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা ডিল করার মতন ট্রেনিং গুলো পায়, সেই সুযোগগুলো তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলা হলো এবং খুব ভালো লাগলো, আপনার কাছ থেকে অনেক কিছু জানা হলো। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের প্রথম ঘন্টাটি। দ্বিতীয় ঘন্টায় আমরা দ্বিতীয় সফল অতিথিকে নিয়ে ফিরবো, তবে তার আগে বরাবরের মতোই রয়েছে মাছরাঙার সংবাদ এবং একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে।